নমস্কার সকলকে, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো এর আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম যে আমরা দিরাঙে ছিলাম। তো আজকে হচ্ছে দিরাং থেকে আমরা আসামে যাচ্ছি, আসামের তেজপুরে। তো রাস্তা দিয়ে চলা শুরু করলাম, তো এই মাঝখানে আমরা একটু আটকে পড়লাম। তো প্রথমে বুঝতে পারছিলাম না কি হচ্ছে, তারপরে দেখছি যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। কি ব্যাপার বুঝতে পারলাম না। তারপরে দেখছি ওই যে দেখো পাহাড়ের উপরে, এই যে দেখো কতগুলো লোক কনস্ট্রাকশনের কাজ করছে, মানে লাইনেরই কাজ হবে। তো ভাবতেই পারিনি যে দেখো এত উঁচুতে উঠেও লোকজন কাজ করে, মানে মানে আমাদের তো এগুলো ভাবনার অতীত। তো কত কষ্ট করে এরা কাজকর্ম করবে, বা এখানকার লোকেরা যারা বাসিন্দা তারা কত কষ্ট করে থাকে আর কি। তো যাই হোক, এরপরে আমরা চলে গেলাম হচ্ছে তেজপুরে, আসামের। তো সেখানে একটা হোটেল আমরা বুক করেছিলাম আগের থেকে। তো সেখানে আমরা এই মোটামুটি সন্ধ্যা 7টার দিকে এসে পৌঁছালাম। তো এই হচ্ছে হোটেলটা বেশ সুন্দর, গুছানো গাছানো, খুব সুন্দর আর কি। তো যাই হোক, এরপরে আমরা রাত্রিটা শেষ করে পরের দিন সকালবেলায় আমরা একটু কয়েকটা সাইট সিন করবো ভাবলাম। তো এই যে ব্রেকফাস্টে আমাদের অনেক রকম অপশন ছিল। তা আমার মেয়ে হচ্ছে ব্রেকফাস্টে ওর থালা সাজিয়ে নিয়েছে। এরপরে আমিও নিয়ে নিলাম কিছুটা, যেহেতু সারাদিন আসলে আমরা আজকে বেরোবো সাইট সিন করতে করতে আমরা চলে যাব হচ্ছে গুয়াহাটি। তো তার জন্য সকালবেলা একটু ব্রেকফাস্ট করা। তো যাই হোক, এরপরে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে, মহাভৈরব মন্দির। এটি একটি বহু প্রাচীন মন্দির, আসামের তেজপুরে অবস্থিত আর কি। তো রাজা বান এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটি একটি শিব মন্দির। তো এই মন্দিরটি প্রথমে নাকি পাথর দিয়েই তৈরি ছিল, কিন্তু হচ্ছে বহু প্রাকৃতিক বিপর্যয়ের পরে সেটি হচ্ছে ধ্বংস হয়ে যায়। তারপরে আবার রিকনস্ট্রাকশনের পরে এখন সেই মন্দিরটি আবার তৈরি হয়েছে আর কি। চারিদিকটা তোমাদের একটু দেখাচ্ছি, দেখো কি সুন্দর অপরূপ পরিবেশ। মানে এসেই মনে হচ্ছে কি মনটা শান্তি হয়ে গেল। এত সুন্দর খোলামেলা আর এত ভালো লাগছে দেখে যে আর কি বলবো। তো যাই হোক, ঠাকুরের দর্শন পেলাম। তো এই যে তোমাদের একটু মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি, দেখো এই মন্দিরটি অনেক প্রাচীন হওয়ার কারণে এই মন্দিরের অনেক মাহাত্ম্যও আছে। তো অনেকে মনে করেন যে এখানকার যে শিবলিঙ্গ জ্যান্ত শিবলিঙ্গ। আসলে হ্যাঁ, এটা সত্যি কথাই। এই শিবলিঙ্গ অনেকটাই বড়। এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় হচ্ছে 3.2 মিটার। তো কথায় আছে, মানে সবাই বলে যে এই শিবলিঙ্গ নাকি জীবন্ত পাথর দিয়ে তৈরি, যা নাকি প্রতি বছর বছর বৃদ্ধি পায়। তো মানে এই কথাটা শুনে, মানে এই ইনফরমেশনটা পেয়ে মানে অবাক লাগলো। মানে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না যে সত্যি যে নিজের চোখ দিয়ে এত সুন্দর আর এত মাহাত্ম্যপূর্ণ একটি শিবলিঙ্গ দেখবো আর কি, ঠাকুরের মন্দির। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা রইল যে ঠাকুর যেন সবার মঙ্গল করুন, ভালো করুন। তো এরপরে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। তা গুয়াহাটি যাওয়ার পথেই আমাদের পড়লো হচ্ছে ব্রহ্মপুত্র নদ। তো আগে তো আসা কোনো দিন হয়নি, তো ব্রহ্মপুত্র নদও কোনো দিন দেখিনি। তো এই যে দেখো কি বিশাল আকার ব্রহ্মপুত্র নদ আর কি। আমরা তো সবসময় বইতেই পড়েছি। তো এরপরে আমরা রাস্তায় পড়লো হচ্ছে নয়গাঁও। জানোই যে আসামের সাইট সিন আমরা করছি আর কি। তো মহামৃত্যুঞ্জয় টেম্পল আর কি এটা। ড্রাইভারদা আমাদের বললো যে গুয়াহাটি যাওয়ার রাস্তায় এটা পড়বে, তো এটা একটু দেখে নাও। আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর মন্দিরটা আর কি। একটু চারিপাশটা তোমাদের দেখাবো। দেখো, এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় টেম্পল আর কি, শিব ঠাকুরের, নওগাঁওতে। এটা হচ্ছে আসামের নওগাঁওতে। দেখে তোমাদের ছোট মনে হবে। এই যে দেখো মানুষগুলো কত ছোট, তার মানে কতটা বড় হতে পারে তোমরা একটু আইডিয়া করে নাও। আমি তোমাদের একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব।
দূর থেকে দেখলে বেশি সুন্দর লাগছে। যে একটু দেখি ঢোকা যায় কিনা একটু দেখবো, আর তোমাদের একটু সামনে থেকে দেখাবো। তোমরা হয়তো বিশ্বাস করবে না, এটি হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু শিবলিঙ্গ, যা আমাদের নয়গাঁওতে অবস্থিত আর কি। তো এটির উচ্চতা হচ্ছে 126 ফুট। ভাবতে পারছো কতটা উঁচু হতে পারে? বহু প্রাচীন যুগে মহারিষি শুক্রাচার্য নাকি এখানে শিব ঠাকুরের পুজো করেছিলেন। তারপর থেকে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয় এবং শিব ঠাকুরের পূজা হতে থাকে। তো এটি পরবর্তীতে মন্দিরে রূপান্তরিত করা হয়। তো 2012 সালে এটি কনস্ট্রাকশন শুরু হয় এবং 9 বছর লাগে এই মন্দিরটি তৈরি হতে। দেখো আকার, এই যে এত সিঁড়ি, আরও নিচে সিঁড়ি আছে। আমি তো এই অবধি দাঁড়িয়ে আছি। তো এই সিঁড়ি দিয়ে একেবারে দেখো কি বিশাল। না আসলে হয়তো আমি বিশ্বাসই করতাম না যে এত বড় লিঙ্গের আকারে শিব মন্দির আছে। দারুণ, খুব ভালো লাগলো। খুব শান্তির জায়গা, সবাই এসে পুজো দিচ্ছে, খুব ভালো লাগলো। মন্দিরটা এরকম চারিদিকে ঘেরা আছে, আরো 2-3টে মন্দির আছে। কিসের মন্দিরে বুঝতে পারছি না আর কি। তো যেহেতু আমাদের একটু তাড়া আছে, গুয়াহাটি পৌঁছাতে হবে, তো যতটুকু পারছি একটু তাড়াহুড়োর মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করছি। এই দেখো চারিদিকটা, আর এটা হচ্ছে ফ্রন্ট। হ্যাঁ, এই যে মন্দির, দেখতে পাচ্ছ? মানে এদিক দিয়ে লোকজন আসতে পারে আর কি। তো তোমাদেরকে তো দেখালাম যে মৃত্যুঞ্জয় টেম্পল আর কি, আসামের নয়গাঁওতে। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। দেখো পেছনটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। মানে আমি এত বড় এই লিঙ্গের আকারে মন্দির কোনোদিন দেখিনি, তো আজকে দেখলাম, খুব ভালো লাগলো। ভেতরে একটু ভিডিও করতে পারলাম, কিন্তু গোটাটা করতে দিল না। আমিও জানতাম না, কোথাও লেখা নাই যদি, ওই জন্য নাহলে করতাম না ওইটুকু। তো যেটুকু করছি সেটা তোমাদের দেখাবো। তো খুব ভালো লাগলো। এরপরে আমরা এই মন্দিরটি দেখার পরে আবার রওনা দিলাম হচ্ছে গুয়াহাটির দিকে। তো সেই রাতে আমরা ওখানে থেকে পরের দিন সকালবেলা গিয়েছিলাম কামাখ্যা মন্দিরে। তো সকালে আমরা অনেক ভোরে উঠেছিলাম, আর স্নান ধান করে একদম চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। তো তাড়াহুড়ো আমাদের এই জন্যই ছিল যে আমাদের 2টোর সময় ফ্লাইট ছিল, তো আমাদের তাড়াতাড়ি একটু পুজোটাও দিতে হতো। তো আমাদের ভুল হয়েছিল যে মানে খুব কম সময়ের জন্যই আমরা হচ্ছে মা কামাখ্যার দর্শন করেছিলাম আর কি। তো তোমরা যদি কখনো এসে থাকো মা কামাখ্যা দেবীর দর্শন করার জন্য, তো একটা দিন এই মন্দিরের জন্যই রেখো, কারণ অনেকটা বড় পরিসর, আর মানে প্রত্যেকটা মন্দির ঘুরতে আর পুজো, মানে আসলে পুজোটা দিতেই অনেকক্ষণ সময় লাগে, প্রচুর বিশাল লাইন। মানে লাইনটা এত বড় আর এতটাই মানে নাজেহাল হতে হয় লাইনে দাঁড়িয়ে, যে বলার মতো না। আসলে এই কথাটা বলা ভুল হবে, ঠাকুরের দর্শন তো অত সহজ নয়, একটু তো কষ্ট করতেই হবে, এটা সঠিক কথা। কিন্তু আমাদের উপায় ছিল না, আমাদের খুব তাড়া ছিল, যেহেতু আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। আর জানোই তো এয়ারপোর্টে 1 ঘন্টা আগে তো পৌঁছাতেই হবে, তো ওই টেনশনটা আমাদের ছিল। তো পান্ডার সাথে প্রথম আগে থেকেই আমাদের কথা হয়েছিল, তো পৌঁছানোর পরে আমরা পান্ডারও
মানে দেরি করে এসেছিল। তো তারপরে যে দেখো আমরা লাইনে দাঁড়িয়েছি, সেই লাইনটা বিশাল বড় ছিল। তো যাই হোক, অনেক কষ্টে আমরা পুজোটাও খুব মানে তা দিতে পারলাম। তো এবং আমরা আর অন্য কোথাও মানে খাওয়া দাওয়াটাও করতে পারিনি আর কি। তো একদম আমরা চলে গেছিলাম এয়ারপোর্টে, আর ওখান থেকে একেবারে বাড়ি। তো আবার যদি কখনো আসাম আসি তো অবশ্যই মা কামাখ্যা দেবীর দর্শনের জন্য একটা দিন হাতে রাখবো, কারণ এইভাবে তাড়াহুড়োতে তো হয় না। তো তোমাদের যেটা বললাম যে তোমরাও আসলে পরে একটা দিন হাতে রেখো। তো এই যে দেখো আমরা এয়ারপোর্টে চলে এসেছি, এবং ফ্লাইটও আমাদের বেশি আর দেরি নেই। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।